আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বরাবরের মতোই ভালো আছো। আজকে তোমাদের এইচএসসি ইংলিশ কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সাজিদুর রহমান, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আসো আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটি শুরু করি। আমাদের দ্বিতীয় ক্লাসটি হচ্ছে প্রথম ইউনিটের 2 নম্বর লেসন, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। মানে কি অ্যাপার্থিড মানে কি? বর্ণ বৈষম্য। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার, বর্ণ বৈষম্য আন্দোলনকারী বা বর্ণ বৈষম্য যোদ্ধা, টু প্রেসিডেন্ট। এখানে মেনলি আমরা বুঝতেই পারছি যে বলা হয়েছে কীভাবে একদম বর্ণ বৈষম্য আন্দোলনকারী থেকে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হলো, মানে রাষ্ট্রপতি হলো, একটা দেশের রাষ্ট্রনায়ক হলো। সেই ঘটনা নিয়ে আজকে আমাদের পড়া। দেখো আমাদের ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিতে শুরুতে একটা ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটা কে? তোমরা অবশ্যই কম বেশি সবাই একে চিনো। উনি হলো নেলসন ম্যান্ডেলা, যিনি আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ ছিলেন, যে আফ্রিকার শ্বেতাঙ্গদের এবং আফ্রিকার সিস্টেমের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের হয়ে সে লড়াই করেছেন। কিসের লড়াই? অধিকারের লড়াই। কৃষ্ণাঙ্গরা আগে দেখা গেছে কি কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানে সাদা চামড়ার যারা, তাদের চেয়ে সকল দিক থেকে, অধিকারের দিক থেকে, তারপরে সুযোগ সুবিধার দিক থেকে পিছিয়ে ছিল। দেখা গেছে এমন একটা নিয়ম ছিল যে দক্ষিণ আফ্রিকায় উনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাগরিক। দক্ষিণ আফ্রিকায় কালোদের মানে কৃষ্ণাঙ্গদের কোনো রাষ্ট্রপ্রধান করা হতো না। তিনি পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছেন। কৃষ্ণাঙ্গদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হতো। সব সুযোগ সুবিধা, যে ডিসক্রিমিনেশনটা আছে, সব কিছুর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। দেখো আমরা এখন পার্টটা শুরু করি। শুরুর আগে সবার প্রথমে এটা একটা রিপোর্ট, আমরা যে সম্পূর্ণ পড়বো এটা একটা রিপোর্ট। কিসের রিপোর্ট? রয়টার্সের রিপোর্ট। আমরা জানি যে রয়টার্স হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয় একটা সংবাদ মাধ্যম। দেখো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রয়টার্স বানানটা। রয়টার্স বানানটা দেখো, REUTERS, রয়টার্স। রয়টার্স বানানটা একটু তোমরা খেয়াল করো। রয়টার্স বানানটা রয়টার্স। এটা কিন্তু এইচএসসিতে বলো, তারপর বিশেষ করে অ্যাডমিশনে, তোমরা এইচএসসি লেভেলের পরে যখন বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলে যাবে, এটা তোমাদের লাগবে রয়টার্স বানানটা। দেখো আরেকটা বানান ইম্পর্টেন্ট, জোহানেসবার্গ। এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গ। এই বানানটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই লেসনের কিন্তু শুরুর দুইটা ওয়ার্ডই আমাদের ইম্পর্টেন্ট, শুধু এই ক্লাসের জন্য না, ভবিষ্যতের জন্য। দেখো শুরু করি। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multi-racial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. এখন দেখো আমরা ভেঙে ভেঙে পড়ি। নেলসন ম্যান্ডেলা গাইডেড, অথবা কি গাইড দেওয়া, নির্দেশনা দেওয়া, নিয়ে চলা, সাউথ আফ্রিকাকে নির্দেশনা দিল, নিয়ে গেল ফ্রম দ্য শেকলস অফ, শেকল মানে কি হাত করা, শেকলস অফ অ্যাপার্থিড। অ্যাপার্থিড মানে কি বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্য, যেখানে গায়ের চামড়া দিয়ে বৈষম্যের শিকার হতে হয়। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকল অফ অ্যাপার্থিড টু এ মাল্টি মানে কি মাল্টি রেশাল, বহু জাগতিক ডেমোক্রেসিতে। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণ বৈষম্যর শেকল থেকে মুক্ত করে কিসে নিয়ে গেল? মাল্টি রেশিয়াল ডেমোক্রেসিতে, বহু জাতিক ডেমোক্রেসিতে। মাল্টি মানে বহু, রেশিয়াল অত জাতিগত, ডেমোক্রেসি। অ্যাজ অ্যান আইকন, আইকন মানে কি? যে আইডল, যাকে আমরা ফলো করতে পারি। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, হু কিসের আইকন হিসেবে? পিস এবং রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন অর্থ কি? রিকনসিলিয়েশন অর্থ হচ্ছে পুনরায় একত্রিত করা। হু কেম এম্বডি, এম্বডি অর্থ কি? বাস্তবায়ন। এম্বডি অর্থ কি? বাস্তবায়ন। ম্যাটেরিয়ালাইজ দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কিসের? দ্য জাস্টিস ফর স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা আরেকবার সুন্দরভাবে পড়ি যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিড টু মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। নেলসন ম্যান্ডেলা কী করছে? যে আফ্রিকার যে
অ্যাপারথিডটা ছিল, বর্ণবৈষম্য ছিল, সেখান থেকে আফ্রিকাকে লিড করে কোথায় নিয়ে গেছে, যেখানে বহু জাগতিক একটা গণতন্ত্র থাকবে। কি হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, যে সবাইকে একত্রিত করবে এবং শান্তি স্থাপন করবে এমন এক আইকন হিসেবে, হু কেম টু এম্বডি, যে বাস্তবায়ন করেছিল দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে সারা পৃথিবী জুড়ে যে জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য যেই আন্দোলন, সেটা বাস্তবায়ন করেছিল। ইমপ্রিজন্ড মানে কি? কারাভোগ। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, মানে দশক, 10 বছরে এক ডেকেডস, ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, প্রায় 30 বছরের মতো কারাদণ্ড ভোগ করেছিল কে? নেলসন ম্যান্ডেলা। কিসের জন্য? ফর হিজ ফাইট এগেনস্ট, অর্থাৎ কি? বিরুদ্ধে, হোয়াইট মাইনরিটি রুল, সাদাদের যেই মাইনরিটি, সংখ্যালঘু সাদাদের যেই রুল ছিল, সেই রুলের জন্য যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের জন্য তাকে প্রায় 30 বছরের জন্য কারাভোগ করতে হয়েছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। রিসলভ মানে কি? সংকল্প। রিসলভ মানে সংকল্প। নেলসন নেভার লস্ট হিজ রিসলভ, নেলসন কখনো তার সংকল্প, দৃঢ় মনোভাবটি হারায়নি, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জন্য, যুদ্ধের জন্য তার যে সংকল্প, সেটা সে কখনো হারায়নি। সে বলছে যে আমি যদি মারাও যাই, তাও আমি আমার মানুষের জন্য লড়াই করে যাব। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথিড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। হি ওয়াজ ডিটারমাইন্ড মানে কি? সংকল্পবদ্ধ থাকা। সে সংকল্পবদ্ধ ছিল কিসের জন্য? টু ব্রিং ডাউন অ্যাপারথিড মানে কি? বর্ণ বৈষম্যের অবসান ঘটানোর জন্য। ব্রিং ডাউন মানে কি? অবসান ঘটানো, একসাথে অবসান ঘটানো। অ্যাপারথিড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার মানে কি? সামরিক যুদ্ধ। একটা যুদ্ধ ছাড়াই সে এই বর্ণ বৈষম্যকে ঠেকাতে চেয়েছিল, নামিয়ে ফেলতে চেয়েছিল, দূর করতে চেয়েছিল। কারণ কি? দেখো, যদি আফ্রিকা দেশের মধ্যে এই অ্যাপারথিড নিয়ে সাদাদের মধ্যে আর কালোদের মধ্যে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যুদ্ধ হয়, তাহলে কিন্তু অনেক মানুষের, দুই পক্ষেরই অনেক মানুষের ক্ষয়ক্ষতি হবে। যুদ্ধ কিন্তু কখনো একটা ভালো কিছু বয়ে আনতে পারে না। এটা নেলসন ম্যান্ডেলা রিয়েলাইজ করেছিল। এই কারণে সে বলছে, না, যুদ্ধ করে নয়, আমি যুদ্ধ ছাড়াই এই বর্ণবৈষম্য দূর করব। হিজ প্রেস্টিজ মানে কি? মর্যাদা, অ্যান্ড ক্যারিজমা তো প্রতিভা। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার যে মর্যাদা আছে, তাকে যে সবাই মর্যাদা করে, এবং তার যে ক্যারিজমা, প্রতিভা আছে, এই মর্যাদা আর প্রতিভা তাকে হেল্প করেছিল ওয়ার্ল্ডের সবার সাপোর্ট অর্জন করতে। ওয়ার্ল্ডের সবাই তার দিকে একটা পজিটিভ ভাইব দিচ্ছিল, সবাই তার কথার সাথে সহমত পোষণ করছিল। দেখো, সে কি বলেছিল? আই হেট রেস ডিসক্রিমিনেশন। রেস মানে কি? জাতিগত। আই হেট রেস ডিসক্রিমিনেশন বৈষম্য। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্স মানে তীব্রভাবে, অ্যান্ড ইটস অল ম্যানিফেস্টেশন অর্থাৎ হচ্ছে প্রদর্শনী, যে সে উপায় এগুলো প্রকাশ পায়। দেখো, সে কি বলেছে? আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশন। আমি এই জাতিগত যেই ডিসক্রিমিনেশনটা আছে, জাতিগত যে বৈষম্য আছে, এটাকে আমি তীব্রভাবে ঘৃণা করি, এবং এই ডিসক্রিমিনেশনের যত দিক আছে, যত প্রকাশ আছে, সবগুলোকে আমি ঘৃণা করি। প্রকাশের মধ্যে কী কী পড়ে? ধরো, কেউ গেল রাস্তা দিয়ে, কালো দেখে তুমি একটা খারাপ কথা বললে, এটা এক রকমের প্রকাশ। আরেক রকমের প্রকাশ হলো যে তুমি বললে যে কালো মানুষরা চাকরি পাবে না, এইটা হচ্ছে আরেকটা ম্যানিফেস্টেশন, খারাপ ম্যানিফেস্টেশন, মানে প্রকাশ পদ্ধতি, যেসব উপায়ে এগুলো প্রকাশ পায়। আই হ্যাভ ফট, এখানে হচ্ছে ফাইট মানে যুদ্ধ করা, ফাইটের V3 হচ্ছে ফট। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। আই উইল ফাইট ইট নাও অ্যান্ড আই উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। আই হ্যাভ ফট ইট অল ওভার মাই লাইফ। আমি আমার সমগ্র জীবন জুড়ে এটা নিয়ে যুদ্ধ করেছি। কি নিয়ে? এই অ্যাপারথিড বা বর্ণবৈষম্য, এটা ডাউন করার জন্য যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এটার জন্য এখনও যুদ্ধ করব, এবং উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই অ্যাপারথিডের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। এটা কে বলেছে? উইল ডু সো। এখানে একটু খেয়াল রাখবা স্ট্রাকচারটা,
যে আমি আগেও যুদ্ধ করছি অ্যাপাথিট ডাউন করার জন্য, এখনও করছি এবং সামনেও করবো, আমার জীবনের শেষ দিন পর্যন্ত করব। ম্যান্ডেলা said in the acceptance speech on becoming South Africa's first black president in 1994। দেখো এই সালগুলো মনে রাখবে। এই কথাটা সে যে বলেছিল যে আমি অ্যাপাথিটের সব দিক ঘৃণা করি এবং আমি এটা নিয়ে যুদ্ধ করবো, এটা কবে বলেছিল? ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president 1994 সালে। 1994 সালে সে সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে এটা বলেছিল। অ্যাকসেপ্টেন্স স্পিচটা যে শপথ নেওয়ার পরে রাষ্ট্রপতি হিসেবে যে প্রথম যেই ভাষণটা দেয় ওটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ, যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে দিয়েছিলেন। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ড হ্যাজ কাম। দ্য টাইম ফর দ্য হিলিং মানে কি? আরোগ্য করা, মানে আমার রোগ হয়েছে, রোগটা কমানো। দ্য টাইম ফর দ্য হিলিংস অফ দ্য ওন্ডস মানে কি? ক্ষত হ্যাজ কাম। আমাদের যে ক্ষত ছিল ওই ক্ষতটা হিল করার, ওই ক্ষতটা কিউর করার, ওই ক্ষতটা ঠিক করার সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চেজম দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম। দেখো চেজম অর্থ কি? চেজম অর্থ হচ্ছে ফাটল। দেখো দ্য মোমেন্ট টু ব্রিজ মানে কি? সংযুক্ত করা। একটা ব্রিজ যেমন একটা রাস্তা বা দুইটা জায়গাকে নদীর এক পার বা নদীর অন্য পারের সাথে যুক্ত করে, তেমনি দ্য মোমেন্ট সেই সময় এসেছে দ্য টু ব্রিজ দ্য চেজম। এখানে কিন্তু ব্রিজ কিন্তু ভার্ব 2+V1 মানে কি? চেজম ফাটল দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, যেই ফাটল আমাদের ডিভাইডেড মানে কি? ভাগ করেছে। যেই ফাটলটা আমাদের ভাগ করেছে ওই ফাটলটা উপরে একটা ব্রিজ তৈরি করার, ওই ফাটলটা জোড়া দেওয়ার সময় এসেছে। তিনি বলেছে যে এই যে অ্যাপার্থিডটা আমাদের মানুষের মধ্যে যে একটা ফাটল ধরেছে, ওই ফাটলটা বোঝানোর সময় চলে এসেছে। আমাদের মধ্যে যে ক্ষতটা, ওই ক্ষত হিল করারও সময় এসে পড়েছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ মানে কি? অর্জন করা। আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, এখানে কিন্তু দেখছো পলিটিক্যাল ইমানসিপেশনকে মিন করেছে। আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে জেনেছি যে ইমানসিপেশন কি। উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা শেষ পর্যন্ত অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা শেষ পর্যন্ত আমাদের যে রাজনৈতিক স্বাধীনতা আছে ওইটা অর্জন করতে পেরেছি। তারপরে দেখো সালগুলো খুব ইম্পর্ট্যান্ট, আর এখানে প্রত্যেকটা ডিটেলসই কিন্তু ইম্পর্টেন্ট। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, নোবেলের শান্তি পুরস্কার পেয়েছে। সে কি পেয়েছে? শান্তি পুরস্কার। কত সালে? 1993 সালে। দেখো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এসেই থাকে। আর সাধারণ জ্ঞানের জন্য কিন্তু তোমরা যদি এগুলো এখন থেকে মেমোরাইজ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনের সময় এগুলো কাজে দিতে পারে। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। 1993 সালে নেলসন ম্যান্ডেলা কি পেল? শান্তিতে নোবেল পুরস্কার পেল। অ্যান অনার হি শেয়ার্ড উইথ FW ক্লার্ক। এই অনার, এই সম্মানটা সে কার সাথে শেয়ার করলো? FW ক্লার্কের সামনে। দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years earlier। তার মানে কি? 1990-তে। দেখো এখন আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি যে নেলসন ম্যান্ডেলা 1993 সালে শান্তিতে কি পেল? শান্তিতে নোবেল পুরস্কার পেল। এবং এই নোবেল পুরস্কার সম্মানটা তিনি কার সাথে শেয়ার করলো? FW ক্লার্কের সামনে। এই FW ক্লার্ক কি? এই FW ক্লার্ক হলো সেই ব্যক্তি যে 1993 সালের 3 বছর আগে অর্থাৎ 1990 সালে নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি করেছিল। এবং এই যে FW ক্লার্ক হলো একটা হোয়াইট লিডার যে নেলসন ম্যান্ডেলা ব্ল্যাক হওয়া সত্ত্বেও তাকে মুক্ত করেছিল। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিড, এবং এই যে অ্যাপার্থিড, এই বর্ণ বৈষম্যর একটা ইতি টেনেছিল। মানে এই নেলসন ম্যান্ডেলাকে মুক্তিদানের মাধ্যমে কি করেছে? এই বর্ণবৈষম্যের একটা ইতি টেনেছিল, শেষ করেছিল। আর এই কারণে তারা দুইজনেই 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো ম্যান্ডেলা ওয়েন্ট অন
to play a prominent role on the world stage as an advocate of human dignity. কি করেছে? ম্যান্ডেলা went on to play a prominent মানে কি উল্লেখযোগ্য রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, ওয়ার্ল্ড স্টেজ মানে কি পৃথিবীর দরবারে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট মানে কি অধিবক্তা অফ হিউম্যান ডিগনিটি মানে কি মর্যাদা ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। রিপ্রেশন মানে কি অবদমন। দেখো এখন আমরা লাইনটা একটু বোঝার চেষ্টা করি। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। নেলসন ম্যান্ডেলা বিশ্বের দরবারে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। কিসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস। এই বিভিন্ন চ্যালেঞ্জ কিসের? অ্যাজ অ্যান কি হিসেবে? একজন অধিবক্তা হিসেবে। কিসের অধিবক্তা? হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদায় একজন অধিবক্তা হিসেবে সে বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইন ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। কিসের মধ্যে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? সে রেঞ্জিং ফ্রম দ্বারা কী বলেছে? রাজনৈতিক রিপ্রেশন, রাজনৈতিক অবদমন থেকে শুরু করে সে এইডস পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে রাজনীতিবিদ ছিল মানে এই না যে সে রাজনীতির নিয়ে শুধু কথা বলছে, সে কিন্তু রাজনীতি থেকে শুরু করে, এই রেঞ্জিং ফ্রম দ্বারা কী বোঝাচ্ছে? রাজনীতি থেকে শুরু করে এইডস পর্যন্ত যত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো আছে সে পালন করেছিল। মানে কি সে শুধু রাজনৈতিক না, সে সামাজিক ভূমিকাও পালন করেছিল। এটাই বোঝা যাচ্ছে যে বিশ্বের দরবারে নেলসন ম্যান্ডেলা একটা মানুষের মর্যাদার অধিবক্তা হিসেবে রাজনৈতিক রিপ্রেশন অবদমন থেকে শুরু করে একদম এইডস পর্যন্ত সে কাজ করেছিল। যদি এমসিকিউতে আসে যে নেলসন ম্যান্ডেলা কোন রোগ নিয়ে বিশেষভাবে কাজ করেছিল, উত্তর হতে পারে এইডস। দেখো হি ফর্মালি মানে কি? আনুষ্ঠানিকভাবে। ফর্মালি মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004। দেখো খুবই ইম্পর্টেন্ট ডেট। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে। তার 86তম জন্মদিনের আগে সে আনুষ্ঠানিকভাবে 2004 সালের জুন মাসে সে যে পাবলিক লাইফ মানে কি যে জনজীবন, যে সেলিব্রিটি লাইফ, সেটা ত্যাগ করে। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান মানে কি? প্রিয় দেশবাসী বা পছন্দের দেশবাসী, প্রিয় দেশবাসী। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান ডোন্ট কল মি, আই উইল কল ইউ। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোড এখানে আছে, ডোন্ট কল মি আই উইল কল ইউ। সে 2004 সালে জুন মাসে তার 86তম জন্মদিনের আগে সে আনুষ্ঠানিকভাবে পাবলিক লাইফটা ত্যাগ করে। কি বলে ত্যাগ করে? তার প্রিয় দেশবাসীকে বলছে যে আপনাদের আমাকে ডাকার দরকার নেই, যখন প্রয়োজন হবে আমি নিজেই আপনাদের ডাকবো। সে বললো যে আমি আপনাদের সামনে, এটা তারা বুঝাইছে যে আমি আপনাদের সামনে থাকি আর না থাকি, আমি কিন্তু সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো। যখনই অন্যায় দেখব আমি নিজেই সোচ্চার হয়ে আপনাদের সাহায্য চাইব। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্টেড পাবলিক ফিগার্স। রিভার্টেড মানে কি? সম্মানীয়। কিন্তু হি রিমেইন মানে কি? থাকা বা অবশিষ্ট থাকা। হি রিমেইনড ওয়ান অফ দ্য রিভার্ড পাবলিক ফিগার। সে যে সম্মানীয়, পৃথিবীর যে সম্মানীয় পাবলিক ফিগারগুলো আছে, সম্মানীয় ব্যক্তিবর্গ আছে, তাদের মধ্যে একজন হয়ে থাকলো। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল মানে কি? জলজল করা বা চকচক করা বা উদীয়মান থাকা। কম্বাইনিং কম্বাইনিং মানে কি? মিশ্র। সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম। আনওয়েভারিং মানে কি? অটল। আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এখানে কি বলা হয়েছে? যে ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইট। বা হি রিমেইন, সে পৃথিবীর যে সেই সব রিভার্ড পাবলিক ফিগারদের মধ্যে একজন রইল, পৃথিবীর সম্মানীয় পাবলিক ফিগারদের মধ্যে একজন হয়ে রইল যারা
কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল, যাদের মধ্যে কিসের আছে, একটা সেলিব্রিটি স্পার্কেল, একটা জলীয়মান সেলিব্রিটি যে গুণগুলো আছে ওগুলো আছে, উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, যার মধ্যে একটা কিসের মেসেজ আছে, অটল মেসেজ আছে ফ্রিডম, রেসপেক্ট এবং হিউম্যান রাইটস নিয়ে, যে ফ্রিডম, রেসপেক্ট আর হিউম্যান রাইটসের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না, একটা আনওয়েভারিং মেসেজ, মানে এর ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, তার মধ্যে এই একটা জিনিসের কম্বিনেশন ছিল। দেখো একজন বলেছে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার, এপিসেন্টার মানে কি, কেন্দ্রবিন্দু, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে, আওয়ার্স ইন আফ্রিকা, আফ্রিকার সময়েরও কেন্দ্রবিন্দুতে, অ্যান্ড ইয়োর্স এবং তোমার, হোয়ার এভার ইউ আর এবং তুমি যেখানে আছো, বলছো যে তিনি আমাদের কেন্দ্রবিন্দুতে আছেন, আফ্রিকানদের কেন্দ্রবিন্দুতে আছেন, হ্যাঁ তোমারও কেন্দ্রবিন্দুতে আছেন, এবং তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন সব জায়গারই কেন্দ্রবিন্দুতে তিনি আছেন। এটা কে বলছে, নাদিন গোল্ডিমার, কে বলছে, নাদিন গোল্ডিমার, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে যে এটা কে বলেছে, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরেট ফর লিটারেচার, একজন সাউথ আফ্রিকান রাইটার এটা বলেছে, এই নাদিম গোল্ডিমারকে একজন সাউথ আফ্রিকান রাইটার, নোবেল লরেট, যে এই সাহিত্যের উপরে নোবেল পুরস্কার পেয়েছে, ওয়ান্স রিমার্ক, একদা বলেছিল। এখন দেখো আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে এই নাদিম গোল্ডিমার হচ্ছে একজন সাউথ আফ্রিকান রাইটার যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, সে একদা রিমার্ক, সে একসময় বলেছেন যে কি বলেছেন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়োর্স হোয়েভার ইউ আর, সে হচ্ছে আমাদের সাউথ আফ্রিকানদের কেন্দ্রবিন্দুতে রয়েছে, মধ্যবিন্দুতে রয়েছে, তোমারও মধ্যবিন্দুতে রয়েছে, এবং তুমি সাউথ আফ্রিকার বাইরে থাকলেও সমস্যা নেই, পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকো না কেন তোমার কেন্দ্রবিন্দুতেও এই নেলসন ম্যান্ডেলা রয়েছে। এটা দ্বারা তিনি কী বুঝিয়েছেন, এটা দ্বারা বুঝিয়েছেন যে তিনি যেহেতু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, সেহেতু যেখানে অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রশ্ন বা আপোষের কথা ওঠে তিনি সেখানেই আছেন, কারণ কি তিনি তার জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। দেখো দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মানে কি, বার্স মানে কারাদণ্ড, জেল, দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার মানে কি, বন্দি and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's border. দেখো আমরা এখন একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. যেসব বছরে নেলসন ম্যান্ডেলা এই কারাদণ্ড ভোগ করেছেন, যে জেলের মধ্যে কারাদণ্ড ভোগ করেছেন, এটা তাকে কি বানিয়েছে, ওয়ার্ল্ডের সবচেয়ে সেলিব্রেটেড মানে সবচেয়ে আলোচ্য একজন পলিটিক্যাল প্রিজনার বানিয়েছে, মানে রাজবন্দী মানে কি, যারা কোনো রাজনৈতিক কারণে কারাভোগ করেন, এই কারাভোগটাই তাকে পৃথিবীর সবচেয়ে সেলিব্রেটেড, সবচেয়ে নাম করা রাজবন্দী বানিয়েছেন। অ্যান্ড এ লিডার অফ মিথিক স্ট্যাটিউর ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, এবং একজন পৌরাণিক মানুষ বানিয়েছেন। পৌরাণিক মানুষ বলতে কি বোঝায়, ক্যারিসম্যাটিক মানুষ, একটা অসাধারণ ব্যক্তিত্ব বানিয়েছেন, কাদের মধ্যে, মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, মিলিয়ন্স অফ মানে লাখ লাখ সাউথ আফ্রিকানদের মাঝে একজন পৌরাণিক মানুষ এবং ক্যারিসম্যাটিক মানুষ হিসেবে তাকে তৈরি করা হয়েছে। অ্যান্ড আদার্স অপ্রেসড পিপল, ফার অপ্রেসড মানে কি, যাদের দমিয়ে রাখা হয়েছে, যাদের নির্যাতিত, অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, ফার বিয়ন্ড মানে কি, দূরবর্তী। সে কি করেছে, সে একদম পৌরাণিক মানুষ হিসেবে, সে একদম পৌরাণিক ব্যক্তিত্ব হিসেবে, মানে একদম ক্যারিসমেটিক পার্সন হিসেবে কাদের মধ্যে জায়গা করে নিয়েছে, লাখ লাখ সাউথ আফ্রিকানদের মধ্যে, এবং সাউথ আফ্রিকার বর্ডারের বাইরেও সব মানুষের মধ্যে যারা নির্যাতিত, যারা অবদমিত, অর্থাৎ কি, সে যেহেতু অবদমিত মানুষের, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন, সো পৃথিবীর সব অবদমিত মানুষ নিয়ে তিনি কথা বলেছেন। এই কারণে সব অবদমিত মানুষের মনেই তার জায়গা রয়েছে, এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে।
চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, ক্যাপিটাল মানে কি প্রধান, অফেন্সেস মানে কি দোষারোপ, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন 1963 রিভোনিয়া ট্রায়াল। 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে তার বিরুদ্ধে বিভিন্ন প্রধান প্রধান অফেন্স আনা হয়েছে। কি কি, যে রাষ্ট্রদ্রোহিতা, এইটা ওইটা বিভিন্ন, যে সব দেশে দেখা যায় কি কোনো পলিটিক্যাল লিডার যদি ধরা পড়ে তার উপরে যত রকম মামলা আছে, রাষ্ট্রদ্রোহিতা যা এক নম্বরে থাকে, তারপরে যত মামলা আছে সব দেওয়া হয় কি ট্রায়ালের মাধ্যমে, রিভোনিয়া ট্রায়ালের মাধ্যমে। রিভোনিয়া ট্রায়ালের মাধ্যমে খুব ইম্পর্টেন্ট। 1963 সালে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, ডগ মানে কি কাঠগোড়া, যে আমরা যে মুভিতে দেখি যে এমন একটা কাঠের এর মধ্যে দাঁড়ায় থাকে আসামি, ওটা হচ্ছে ডগ, কাঠগোড়া। ডগ ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, যে প্রধান প্রধান যে ক্যাপিটাল অফেন্সেস কিসে, 1993 সালে রিভোনিয়া ট্রায়ালে। রিভোনিয়া ট্রায়ালে 1963 সালে এত এত বড় বড় দোষারোপ তিনি মাথায় নিয়েও হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ, যে কাঠগোড়ায় বলে না যে তোমার কি কিছু বলার আছে, তখন এই কাঠগোড়া থেকে তার যে স্টেটমেন্ট ছিল, তার যে কথাগুলো ছিল, এই কথাগুলি ছিল কি, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, তার রাজনৈতিক সত্যতা। টেস্টিমনি অর্থ কি, তুই বলতে পার রাজনৈতিক দলিল। সে কাঠগোড়ায় থেকে তার এত বড় বড় মামলা মাথায় নিয়ে সে কাঠগোড়ায় বসে বসে বা কাঠগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেসব কথা বলেছে, এইসব কথাই প্রমাণ করে দেয় যে তিনি কত বড় একটা পলিটিক্যাল লিডার। এই লিডারশিপটা অবশ্যই পজিটিভ দিকে। দেখো সে ডকের মধ্যে দাঁড়িয়ে কি বলেছে, ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবনে, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। দেখো সে বলেছে যে আমার এই জীবনে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। কেন? ফর দ্য টু দিস স্ট্রাগল, এই আন্দোলনের জন্য। কিসের আন্দোলন? অফ দ্য আফ্রিকান পিপল। আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি এই আফ্রিকান পিপলদের জন্য, আন্দোলন করার জন্য। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি কিসের বিরুদ্ধে যুদ্ধ করেছি? এই যে শ্বেতাঙ্গ যেই ডমিনেশনটা আছে, আধিপত্য আছে, শ্বেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি শুধুমাত্র শ্বেতাঙ্গ না, এবং আমি ব্ল্যাক ডমিনেশন যে কৃষ্ণাঙ্গ আধিপত্য, এই কৃষ্ণাঙ্গ আধিপত্যের বিরুদ্ধেও যুদ্ধ করেছি। এটা দ্বারা কী বোঝাচ্ছে যে সে মাত্র এক পক্ষে যুদ্ধ করে নেই, সে সত্যের জন্য যুদ্ধ করেছে, যে যেখানে ব্ল্যাকদেরও বেশি দরকার নাই, হোয়াইটদেরও বেশি দরকার নেই, দুজনের সেম সেম সমান সমান অধিকার লাভ করুক। দেখো তারপর, আই হ্যাভ চ্যারিস্ড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি। দেখো চ্যারিস্ট মানে কি? ধারণ করা। আই হ্যাভ চ্যারিস্ড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, আমি এমন একটা আইডিয়াল মানে আদর্শ, গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আশা করেছিলাম, লালন করেছিলাম। আমি এমন এক আদর্শ, গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আশা করেছিলাম, ইন হুইচ, যেখানে অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি, হারমোনি কি একত্রিত হয়ে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, হি টোল্ড দ্য কোর্ট, সে কোর্টকে বলেছিল যে আমি এমন একটা আইডিয়াল, আদর্শ, ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এমন একটা আদর্শ গণতান্ত্রিক এবং মুক্ত সমাজ চেয়েছিলাম যে যেখানে অল পারসন লিভ টুগেদার ইন হারমোনি, যেখানে সকল মানুষ মিলেমিশে বসবাস করে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সেখানে প্রত্যেকের কি থাকবে? সমান সুযোগ সুবিধা থাকবে। হি টোল্ড দ্য কোর্ট, সে কোর্টকে বলেছিল এই কথা। কোথায় দাঁড়িয়ে? সে কাঠগড়ায় দাঁড়িয়ে। দেখো, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড অ্যাচিভ, এটা এমন এক আদর্শ, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড অ্যাচিভ, এটা এমন একটা আদর্শ আমি যেটার জন্য বেঁচে থাকতে চাই এবং অর্জন করতে চাই। এটা এই আদর্শটা যেখানে সকলে মিলেমিশে বসবাস করবে সমান অধিকার নিয়ে, এই আদর্শটার জন্যই আমি বাঁচতে চাই এবং এই আদর্শটাই আমি অ্যাচিভ মানে অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, বা যদি দরকার হয়, ইফ নিডস বি, এখানে কিন্তু একটা উজ্জ আছে। ইফ, এখানে ইজ যেহেতু থার্ড পারসন, এখানে
নিডসের সাথে এস বা ইএস যোগ হয়েছে, আমরা সেকেন্ড পেপারে এটা বিস্তারিত জানবো। বাট ইফ নিডস বি, বাট এখানে একটা ইট আছে, এটা উজ্জ, এটা দেওয়ার প্রয়োজন হয়নি, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, বা যদি দরকার হয়, হ্যাঁ এটা এই আইডিয়াটার জন্য, এই আদর্শটার জন্য আমি মরার জন্য প্রস্তুত আছি। যদি যে এই সবার জন্য যদি এই সমতাটা প্রতিষ্ঠা করার জন্য যদি আমার মরারও দরকার হয়, আমি মরার জন্য প্রস্তুত, তিনি এটাই বলেছেন। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা। অ্যাডোর্ড মানে কি? অ্যাডোর মানে প্রশংসা করা। ফ্রেন্ডরা কী করে? ম্যান্ডেলা ফ্রেন্ডরা তার প্রশংসা করে। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মানে, এবং ফন্ডলি মানে কি? আদর করে, এবং ফন্ডলি মানে কি? আদর করে, কল হিম মাদিবা, তার নিকনেম কি? মাদিবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যান্ডেলার নিকনেম কি? মাদিবা। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন। ক্ল্যান মানে কি? বংশীয় বা পারিবারিক যে নামটা, বাই হুইচ হি ওয়াজ নোন, এই নামটা দ্বারাই পরিচিত। এখন যদি সরাসরি না এসে বলে যে ম্যান্ডেলার নিকনেম কি, এটা যদি না বলে যে নেলসন ম্যান্ডেলার যেই নামটা পরিচিত, সবচেয়ে পরিচিত নাম কি, বা তার ক্লান যে নাম, তার বংশীয় যে নাম, ওটা কি? তোমরা সব উত্তর দিবা মাদিবা। দেখো, পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। পিপল তার যেই হিউম্যানিটি আছে, মানবিকতা আছে, কাইন্ডনেস আছে, মহানুভূতি আছে, দয়ালু যে জিনিসটা আছে, অ্যান্ড ডিগনিটি যেই মর্যাদা আছে, তাকে অনেক পছন্দ করে। দেখো, এখন আমরা সাধারণ রিডিংটা শেষ করলাম, এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলভ করার চেষ্টা করব। দেখো, শুরু 1 নম্বর বলা হয়েছে হোয়াট ডাজ অ্যাপার্থিড। অ্যাপার্থিড মানে কি? বর্ণ বৈষম্য। হোয়াট ডাজ অ্যাপার্থিড রেফার টু ইন দ্য টাইটেল। টাইটেলে অ্যাপার্থিড বলতে কি বোঝানো হয়েছে? অ্যাপার্ট মানে কি? অ্যাপার্ট মানে আলাদা। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে দূরত্ব। ডিসক্রিমিনেশন মানে কি? ডিসক্রিমিনেশন মানে যে পার্থক্য, অধিকারের ভিন্নতা। এবং ডায়লগ তো হবেই না, ডায়লগ হচ্ছে আলাপন বা কথোপকথন। এখানে তাহলে কি সবচেয়ে বেশি যায় কি? ডিসক্রিমিনেশন, অর্থাৎ হচ্ছে অসাম্যতা। তারপর দেখো, দ্য ওয়ার্ড আইকন মানে কি? প্রতীক। আইডল, যাকে আমরা ফলো করতে পারি। দ্য আইকন ইন দ্য টেক্সট মিনস, আমি তো বলেই দিলাম এটার উত্তর। দেখো, তাও আমরা দেখি, দ্য ওয়ার্ড আইকন ইন দ্য টেক্সট মিনস কি? পোর্ট্রেট মানে কি? ছবি। ইমেজ মানে কি? ভাবধারা বা ছবি। তারপর সিম্বল প্রতীক, কিন্তু সিম্বল কি? কোনো চিহ্নের প্রতীক, যে সিম্বল দ্বারা, এই সিম্বল মানে এদিকে যাও। এবং আইডল মানে যাকে, এমন একজন প্রতীক যাকে আমরা আইডল মানি, যাকে আমরা ফলো করার চেষ্টা করি, তাকে বলা হয় আইডল। কোনো সেলিব্রিটির আমরা অনেক সময় আইডল মাপি বলতে আইডল হিসেবে গ্রহণ করি। এখানে তাহলে আইকন দ্বারা কী বলে বোঝানো হয়েছে? আইডল, যাকে আমরা সহজেই ফলো করতে পারি, তাকে আমরা ফলো করতে পছন্দ করি। দেখো, হোয়াট ডাজ শেকলস মানে কি? হাত করা। শেকলস রেফার্স টু ইন লাইন 3। শেকলস বলতে কি বোঝানো হয়েছে? রেস্ট্রেন্ট অর্থ হাত করা। তারপর সিক মানে অসুস্থ। স্টিগমা অর্থ কলঙ্ক। আরেকটা হচ্ছে স্পোর হচ্ছে, এটা বিপরীত শব্দ, সেহেতু স্পোর হওয়ার কোনো পসিবিলিটি নেই। তাই রেস্ট্রেন্ট অর্থ হাত করা, তাহলে আমরা বলতে পারি যে রেস্ট্রেন্ট হবে এটার সঠিক উত্তর। শেকলস অর্থ হাত করা। দেখো, রেস ডিসক্রিমিনেশন, রেস মানে কি? জাতিগত বা জাতি। আমরা বারবার বলেছি রেস ডিসক্রিমিনেশন রেফার্স টু, যে জাতিগত ডিসক্রিমিনেশনটা এটা কি বোঝায়? 1 নম্বর হচ্ছে ডিফারেন্সেস অন দ্য বেসিস মানে কি? ভিত্তি করে, ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ ক্যাস্ট, ক্রিড অ্যান্ড
কালার। আমাদের যে ধর্মবর্ণ জাতি আছে এই ধর্মবর্ণ জাতির উপর যে ভিত্তি করে যে ডিফারেন্সটা ওইটা। তারপর বি নাম্বারে কি বলা হয়েছে, কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ রেস। কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার অফ এ রেস, রেস মানে কি দৌড় প্রতিযোগিতা, যে দৌড় প্রতিযোগিতার যে সদস্য আছে তাদের মধ্যে যে লড়াই, সেই লড়াইটা। দেখো এখানে যেহেতু অ্যামং আসছে, আমরা একটা ছোট্ট একটা জিনিস পড়ি, যেহেতু আছে ক্লাস ছোট। অ্যামং আর বিটুইনের মধ্যে পার্থক্য। অ্যামং, অ্যামং কোথায় বসে, যখন অনেকের মধ্যে হয়। অনেক, অনেক না বলে আমরা বলি যে দুই, দুই এর অধিক বুঝালে, অধিক বুঝালে। আর অ্যামং এর হচ্ছে আরেকটা হচ্ছে বিটুইন। আমরা বলি না যে বিটুইন কই হবে আর অ্যামং কই হবে, দুইজন বোঝালে। একটু সময় পেলাম তাই দেখিয়ে দিলাম। দেখো কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ রেস, একটা রেসে একটা দৌড় প্রতিযোগিতায় কিন্তু দুইয়ের অধিক মানুষ হয়, তাহলে সেহেতু অ্যামং হয়েছে। যদি দুইজন হতো, যে কম্পিটিশন বিটুইন টু মেম্বার, হ্যাঁ টু মেম্বার থাকলে বিটুইন হতো, তখন আর অ্যামং হতো না। যাই হোক, এটা আমরা বাদ দিলাম, এটা আমাদের অন্য পড়ার বিষয়, আমরা সামনে আরও পড়বো। দেখো কম্পিটিশন অ্যামং দ্য মেম্বার অফ রেস, এটা কখনোই হবে না। একটা এই রেস ডিসক্রিমিনেশন দ্বারা যে দৌড় প্রতিযোগিতা যে মানুষ আছে তাদের মধ্যে যে ডিফারেন্স, এটা হতে পারে না। তারপর ডিমোরালাইজেশন অফ পিপল, মানুষের যে নৈতিকতার অবনতি, ওইটাকে বোঝানো হয়েছে না, এটাও কোনো মতে হবে না। কারণ কি, রেস ডিসক্রিমিনেশনের সাথে ডিমোরালাইজেশনের কোনো সম্পর্ক নেই। তারপর ডোমিনেশন অফ আদার্স, ডোমিনেশন অর্থ কি, ডোমিনেশন অর্থ হচ্ছে প্রেশার দেওয়া, একজন আরেকজনকে যে ম্যানিপুলেট করে ওটাকে বলা হয় ডোমিনেশন, অর্থ মানে দমিয়ে রাখা। তাহলে আমরা বলতে পারি ক নাম্বার, রেস ডিসক্রিমিনেশন। যেহেতু ডিসক্রিমিনেশন বলছে, তাহলে পার্থক্য ওয়ার্ডটা কিন্তু আমরা এমনি এসে পড়ে যে সাম্যতা নেই। তাহলে ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড অ্যান্ড কালার, আমাদের ধর্ম, জাতি, বর্ণের উপর ভিত্তি করে যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে রেস ডিসক্রিমিনেশন। তাহলে আমরা উত্তর বলতে পারি ক। দেখো দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে কি, ম্যানিফেস্টেশন অর্থ হলো উপস্থাপন বা যেই প্রক্রিয়া কোনো কিছু উপস্থাপিত হয়। ম্যানিফেস্টেশন মানে উপস্থাপন বা যেই প্রক্রিয়া কোনো কিছু উপস্থাপন হয়। যেমন আমাদের খারাপ কাজ কিসের মাধ্যমে উপস্থাপিত হয়, আমাদের খারাপ কাজ ম্যানিফেস্ট পায় আমাদের বিহেভিয়ারের মাধ্যমে। আমরা যে খারাপ, এটা উপস্থাপিত হয় আমাদের বিহেভিয়ারের মাধ্যমে, এটাই হচ্ছে ম্যানিফেস্ট, অথবা যার মাধ্যমে প্রকাশ পায় কিছু। তো প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন অর্থ প্রকাশ পাওয়া। চেঞ্জ অথবা বদলি, চেঞ্জ অর্থ হচ্ছে পরিবর্তন করা বা বদলি করা। রাইট অর্থ সঠিক বা অধিকার। তারপর সাইন অর্থ হচ্ছে চিহ্ন। অ্যান্ড দেখো ম্যানিফেস্ট মানে প্রকাশ পাওয়া, এই ম্যানিফেস্টে কি বলা হয়, আমরা প্রেজেন্টেশন বলতে পারি। দেখো প্রেজেন্ট করা মানে এই একটা খাবার প্রেজেন্ট করছে, একটা খাবার উপস্থাপন করছে বা প্রকাশ করছে। এই ম্যানিফেস্ট দ্বারা কিন্তু এই প্রকাশকেই বোঝায়, প্রদর্শনীকেই বোঝায়। যেই প্রক্রিয়া কোনো কিছু প্রদর্শিত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ম্যানিফেস্টেশন। তাহলে ম্যানিফেস্টেশন মিন্স প্রেজেন্টেশন, যেই মাধ্যমে কিছু প্রকাশিত হয়। দেখো আমি তোমাকে কিন্তু স্লাইডের মাধ্যমে স্লাইডে প্রেজেন্ট করতেছি, এটাকে বলা হয় কিন্তু প্রেজেন্টেশন, সেম ম্যানিফেস্টেশন। দ্য ওয়ার্ড হিলিং মিন্স, হিলিং মানে কি, হিলিং মানে আরোগ্য করা, কমানো, কোনো ব্যথা কমানো বা কোনো রোগ কমানোকে বলা হয় হিলিং। দেখো এখানে বলা হয়েছে কিউরিং, কিউরিং মানে হচ্ছে কি কোনো রোগ কমানো। সুথিং মানে কি, যেখানে আমাদের দৃষ্টি, আমাদের চোখ শান্তি পায় বা চোখ দেখে শান্তি পায়, এটা হচ্ছে সুদিং। হিটিং অর্থ কি, হিটিং অর্থ হচ্ছে তাপ। এইলিং, এইলিং মানে কি রোগাক্রান্ত, এটা তো হবেই না, এটা বিপরীত শব্দ, তাহলে হবে কিউরিং। এটার উত্তর হবে কিউরিং। হিলিং মিন্স কিউরিং, বোঝা গেছে? দেখো দ্য ওয়ার্ড চেজম, চেজম অর্থ কি, আমরা বলছি ফাটল, চেজম অর্থ কি ফাটল। এখন দেখো প্রথমটা হচ্ছে ক্লিফট, ক্লিফট অর্থ হচ্ছে চির, চির অর্থ ফাটা, ফাটলি। ক্লিফটের সঠিক বাংলা হচ্ছে চির, চির মানে ফাটল। তারপর হ্যাট্রেড মানে ঘৃণা, টপ মানে উপরে, বর্ডার মানে বাউন্ডারি, এটা তো কখনোই হবে না। তাহলে দ্য ওয়ার্ড চেজমস অর্থ ক্লিফট অর্থ ফাটল, রেফার্স টু ক্লিফট, এগুলো তোমার মাথায় রাখার চেষ্টা করবে। দ্য ওয়ার্ড ইমানসিপেশন, আমরা কিন্তু গত লেকচারে পড়েছি যে ইমানসিপেশন কি, ইমানসিপেশন অর্থ হচ্ছে স্বাধীনতা। ইমানসিপেশন অর্থ কি, এর মধ্যে দেখি যে কি বোঝায়।
পার্টিসিপেশন মানে হলো কি কোথাও অংশগ্রহণ করা। তারপরে বি নাম্বার আছে এনকারেজমেন্ট কি অনুপ্রেরণা, এনকারেজমেন্ট হচ্ছে অনুপ্রেরণা। তারপর এক্সপেকটেশন মানে কি আমাদের আকাঙ্ক্ষা। লিবারেশন মানে কি, লিবারেশন অর্থ হচ্ছে যুদ্ধ, স্বাধীনতা। লিবারেশন অর্থ হচ্ছে স্বাধীনতা। আমরা যখন বলি লিবারেশন ওয়ার তখন আমরা কিন্তু মিন করি যে স্বাধীনতার যুদ্ধ। সেহেতু ইমানসিপেশন অর্থ হচ্ছে স্বাধীনতা এবং লিবারেশন অর্থ স্বাধীনতা, সেহেতু এখানে উত্তর হবে লিবারেশন। এখানে পার্টিসিপেশন, এক্সপেকটেশন, এনকারেজমেন্ট কোনোটাই হবে না। তারপর দেখো আমরা কিছু জিনিস তোমাদের জন্য প্রত্যেকটা লেকচারে হোমওয়ার্কের ব্যবস্থা করে রাখি। এখানে তোমাদের আমি বেসিক ধারণা দিব, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কগুলো দিলে কি হয় যে তোমরা কি পড়লে এগুলো যখন তোমরা নিজেরা খাতা ইমপ্লিমেন্ট করো তখন কিন্তু তোমরা আরও বেটার একটা ধারণা পেতে পারো। এই কারণে আমাদের এই হোমওয়ার্কগুলো দেওয়ার মেন উদ্দেশ্য। এখানে কি বলা হয়েছে, হোয়াই ডিড নাদিন গদিমার রিমার্ক দ্যাট নাদিন গদিমার কেন বলেছিলেন যে হি অথবা ম্যান্ডেলাকে নির্দেশ করেছে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড আওয়ার্স হোয়ার এভার ইউ আর। এটা কেন বলেছেন নাদিন গদিমার এটা কেন বলেছিলেন? এখন আমি তোমাদের সংক্ষেপে এটা একটু বোঝানোর চেষ্টা করি যে দেখো নেলসন ম্যান্ডেলা এমন একজন ব্যক্তি ছিলেন যে কিনা এই যে রেসাল ডিসক্রিমিনেশন এটা থেকে সাউথ আফ্রিকাকে লিড করে একটা ভালো একটা মাল্টিরেশাল নেশনে পরিণত করেছিলেন। এবং তিনি কি করেছিলেন, তিনি যেখানেই অন্যায় দেখেছিলেন সে কিন্তু বলেনি যে তোমরা কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ কাউকে একটা বেশি অধিকার দাও, সে এটা চায়নি। সে বলছে কি কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সমান অধিকার পাক। অর্থাৎ সে যেখানে অন্যায় দেখেছে, ডিসক্রিমিনেশন দেখেছে, সেখানেই সে কি করেছে, এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এবং এই সোচ্চারটা কিন্তু এই সোচ্চারের যে দিকটা এটা কিন্তু শুধু আফ্রিকার জন্য না, সে কিন্তু পৃথিবীর সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যে তোমরা যেখানেই থাকো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলে তোমরা তোমাদের সকল সমস্যার সমাধান পেতে পারো। সে কিন্তু এটা বুঝিয়েছে। সেহেতু এই যে এই কারণে নাদিন গদিমার বলেছেন যে হি ইজ দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে আমাদের এই সময়ের কেন্দ্রবিন্দু, সাউথ আফ্রিকারও কেন্দ্রবিন্দু এবং তুমি যেখানেই থাকো না কেন, অর্থাৎ পৃথিবীর সকল কিছু কেন্দ্রবিন্দুতে রয়েছে নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলার দ্বারা কি অবশ্য তাকে বুঝিয়েছে না, এই নেলসন ম্যান্ডেলা দ্বারা নেলসন ম্যান্ডেলার আদর্শকে বুঝিয়েছে। দেখো আমরা পরবর্তী প্রশ্নটা পড়ি। হোয়াট ইমানসিপেশন ডিড ম্যান্ডেলা হিন্ট অ্যাট বাই সেইং উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন? হিন্ট মানে কি? হিন্ট মানে একটু ধারণা দেওয়া, একটু আগে থেকে একটু জানিয়ে দেওয়া। হিন্ট হোয়াট ইমানসিপেশন ডিড ম্যান্ডেলা হিন্ট অ্যাট বাই সেইং, কোন ইমানসিপেশন ইন্ডিকেট করেছে ম্যান্ডেলা বাই সেইং উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন? এখানে বলেই দিয়েছে যে পলিটিক্যাল ইমানসিপেশন, যে নেলসন ম্যান্ডেলা অ্যাট লাস্ট এটা কবে বলেছে, তার অ্যাকসেপ্টেন্স স্পিচে বলেছেন যে আমরা যেহেতু একদম কালো প্রেসিডেন্ট হয়েছে, সেহেতু আমরা অ্যাট লাস্ট আমাদের যে পলিটিক্যাল যে ইমানসিপেশন আছে, যে রাজনৈতিক যে স্বাধীনতা আছে, সেটা আমরা অর্জন করেছি। এর পূর্বে কিন্তু কোনো কালো লোক কিন্তু আফ্রিকার প্রেসিডেন্ট হতে পারেনি। এই কারণে কিন্তু সে যেহেতু প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট ছিল, এই কারণে সে বলেছে যে অ্যাট লাস্ট আমরা আমাদের পলিটিক্যাল ইমানসিপেশনটা অর্জন করতে পেরেছি। তোমরা কিন্তু বই দেখে এগুলো অ্যান্সার করবে, যেহেতু পরীক্ষায় তোমার প্যাসেজ দেওয়া থাকবে, সেহেতু তোমরা সুন্দরভাবে আগে পড়বে, ওয়ার্ড মিনিংগুলো জানবে, বুঝবে এবং তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। এগুলো কিন্তু তোমাদের আমরা হোমওয়ার্কের জন্য রেখে দিলাম। দেখো এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমরা একটু পড়বে, তারপরে এটাই করবে। এটা আমি সলভ করে দিচ্ছি, এটা হোমওয়ার্ক না, হোমওয়ার্ক অন্য বাকি আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ওটা তোমাদের হোমওয়ার্ক। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অ্যাপ্রোপ্রিয়েট অর্থ কি, যথোপযুক্ত শব্দ দিয়ে গ্যাপগুলো পূরণ করো। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড দেন ইজ নেসেসারি, প্রয়োজনের তুলনায় একটা বেশি ওয়ার্ড দেওয়া আছে। দেখো বাট প্রিজন ওল্ড এজ টুক দেয়ার টোল অন হিজ হেলথ,
এই কি করেছে, তার স্বাস্থ্যের উপরে এই প্রিজনটা, এই কারাভোগের সময়টা তার স্বাস্থ্যের উপরে একটা ক্ষতিকর প্রভাব ফেলেছে। তার স্বাস্থ্যের একটা মূল্য দিতে হয়েছে, তার স্বাস্থ্যের একটা মূল্য দিতে হয়েছে। কি কারণে? এই প্রিজন ওল্ড এজে। দেখো, ম্যান্ডেলা ওয়াজ ট্রিটেড ট্রিটেড মানে কি? ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা। এটা হচ্ছে নাউন, আর এটার ইয়াটা কি, ভার্ব কি? TREAT, ট্রিট অর্থাৎ চিকিৎসা দেওয়া, এটা হচ্ছে ভার্ব। এখানে কি বলেছে? ম্যান্ডেলা ওয়াজ ট্রিটেড ইন দ্য 1980s ফর, ম্যান্ডেলাকে চিকিৎসা দেওয়া হয়েছিল 1980s দশকে। ফর কিসের জন্য? দেখো তো এখানে কি কি আছে, আগে আমরা শব্দগুলো দেখি। টিউবারকুলোসিস যক্ষা, একটা রোগের নাম। তারপর রিনিউ অথবা নবায়ন করা, টু। তারপর ফর, বি ড্যামেজ অথবা ক্ষতি সাধন করা। সেপ্টেম্বর একটা মাসের নাম। অফ রিমেইন মানে অবশিষ্ট অথবা থাকা, ডু। তারপর দা। দেখো এখানে কি বলা আছে? ম্যান্ডেলা ওয়াজ ট্রিটেড ইন দ্য 1980s ফর, অ্যান্ড ট্রিটমেন্ট চিকিৎসা কিসের জন্য দেওয়া হয়? অবশ্যই কোনো রোগের জন্য দেওয়া হয়, তাহলে এটা হবে টিউবারকুলোসিস। এটা হবে 1 নাম্বার গ্যাপের উত্তর, টিউবারকুলোসিস। তাকে যক্ষার জন্য 1980 দশকে চিকিৎসা দেওয়া হয়। অ্যান্ড লেটার এবং পরে রিকোয়ার্ড প্রয়োজন পড়ে অ্যান অপারেশন টু রিপেয়ার দ্য, এবং পরে একটা কিসের এবং একটা অপারেশনের প্রয়োজন পড়ে। অপারেশন হচ্ছে অস্ত্রোপচার। অপারেশনের ভালো বাংলা কি? অস্ত্রোপচার। টু রিপেয়ার দ্য ড্যাশ টু হিজ আইস অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্ট প্রোস্টেট ক্যান্সার 2001। এবং দেখো প্রথমে তো গেল, হি ওয়াজ ট্রিটেড ইন দ্য 1980s ফর টিউবারকুলোসিস যক্ষার জন্য। অ্যান্ড লেটার রিকোয়ার্ড অ্যান অপারেশন টু রিপেয়ার, এবং কি রিপেয়ার করার জন্য? রিপেয়ার করার জন্য কি? ড্যামেজ অত কি? ক্ষতি। অবশ্যই রিপেয়ার করবে কি? ক্ষতি রিপেয়ার করবে। কিছু ক্ষতি না হলে তার রিপেয়ার ওয়ার্ডটা আসতোই না। ড্যামেজ টু হিজ আইস, তার চোখের ক্ষতি হয়েছিল। এই ক্ষতিটা ঠিক করার জন্য একটা অপারেশন, একটা অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছিল। অ্যাজ ওয়েল এস অর্থ কি? অ্যাজ ওয়েল এস অর্থ হচ্ছে এবং, অ্যান্ড অ্যাজ ওয়েল এস ট্রিটমেন্ট প্রোস্টেট ক্যান্সার। প্রোস্টেট মানে ক্যান্সার মানে কি? মূত্রথলিতে যে ক্যান্সার হয়, ওই ক্যান্সার ইন 2001। এখন যদি বলা হয় যে 2001 সালে তার কিসের চিকিৎসা হয়েছিল? প্রোস্টেট ক্যান্সারে। এগুলো কিন্তু তোমার তথ্য জানা দরকার। হিজ স্পিরিট মানে কি? স্পিরিট মানে হচ্ছে মনোবল। হাউএভার যাই হোক, ড্যাশ স্ট্রং, তার যে মনোবলটা কি হয়েছিল? স্ট্রং রয়েছিল। কিসের জন্য? কি স্ট্রং রয়েছিল? রিমেইন মানে কি? থাকা। তার কিন্তু এই যে এত হয়েছিল যে তার যক্ষা চিকিৎসা হয়েছিল। আগে তো এইসব রোগ অনেক ডেঞ্জারাস ছিল। তার যক্ষা চিকিৎসা হয়েছিল, তারপর তার চোখের যে ক্ষতি হয়েছিল, চোখের চিকিৎসা হয়েছে, তারপরে প্রোস্টেট ক্যান্সার হয়েছিল। এত কিছু হওয়ার পরেও কিন্তু সে শক্ত থেকেছিল, তিনি কিন্তু মনোবল হারায়নি। তারপরে দেখো, কি বলেছে? ইফ ক্যান্সার উইন্স আই উইল স্টিল ড্যাশ দ্য বেটার উইনার। ইফ ক্যান্সার উইল আই উইল ইফ ক্যান্সার উইল আই উইল ড্যাশ দ্য বেটার উইনার। যদি ক্যান্সার জিতেও যায়, আই উইল ড্যাশ দ্য বেটার উইনার। আই উইল বি দ্য বেটার উইনার। যদি ক্যান্সার জিতেও যায়, বি মানে কি? হওয়া। আমি বেটার উইনার মানে আমি ভালো একজন বিজয়ী থাকবো। তিনি বলছেন যদি ক্যান্সার জিতেও, তাও আমি একদম ভালো উইনার থাকবো এবং আমি বিজয়ী হব, ক্যান্সার পরাজিতই হবে। হি টোল্ড রিপোর্টার, সাংবাদিকদের বলল কবে? সেপ্টেম্বর অফ দ্য ইয়ার, যেহেতু ইয়ার আছে, কবে? সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাসে সে সাংবাদিকদের বলল যে যদি ক্যান্সার জিতেও যায়, তাইলেও কি আমি বিজয়ী, ক্যান্সার ঠকছে। তারপর কি বলছে যে when I go dash next world, the first thing I will look for মানে কি? look for মানে খোঁজা, সার্চ, SEARCH, look for অর্থাৎ খোঁজা, for ANC অফিস। দেখো ANC মানে কি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। ANC ফুল মিনিং কি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। খুব ইম্পর্টেন্ট। ANCর ফুল মিনিং কি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। দেখো when I go, এখানে হবে টু। দেখো I go to home, I go to school, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেহেতু দেখো
হোয়েন আই গো টু দ্য নেক্সট ওয়ার্ল্ড, আমি যখন পরবর্তী বিশ্বে যাব, দ্য ফার্স্ট থিং আই, পরবর্তী বিশ্ব দ্বারা এখানে কি বুঝিয়েছে জানো? এখানে বুঝিয়েছে মৃত্যুর পরবর্তী দুনিয়া। হ্যাঁ, এখানে মৃত্যুর পরবর্তী দুনিয়াকে বুঝিয়েছে। হোয়েন আই গো টু দ্য নেক্সট ওয়ার্ল্ড, আমি যখন পরবর্তী দুনিয়ায় যাব, দ্য ফার্স্ট থিং আই উইল ইজ লুক ফর, দ্য ফার্স্ট থিং আই উইল ইজ লুক ফর। দেখো এখানে একটা গ্রামাটিক্যাল টার্মটা একটু খেয়াল রেখো। আই উইল ইজ লুক ফর, আমি যেটার খোঁজ করব সেটা হলো, এমন একটা মিন করছে। আই উইল মানে কি ভবিষ্যতে, আই উইল ইজ লুক ফর, আমি যেটা খোঁজ করব সেটা হলো এএনসি অফিস, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস অফিস, টু ড্যাশ মাই মেম্বারশিপ, টু রিনিউ মাই মেম্বারশিপ, টু রিনিউ মাই মেম্বারশিপ। মানে সে এত বড় একটা রাজনীতিবিদ ছিল যে সে মৃত্যুর পরে, হ্যাঁ, সবার আগে কি খুঁজবে, আখিরার দিকে মৃত্যুর পরে সবার আগে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অফিস খুঁজবে, যেখানে সে তার যে মেম্বারশিপ আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলতে মেম্বারশিপ লাগে, তার মেম্বারশিপটা নবায়ন করবে, নতুন করবে, যে আমি এই দুনিয়া আসছি, আমার একটা নতুন একটা নবায়নযোগ্য ইয়া দাও। মানে এমন রকমের পাগল রাজনীতিবিদ ছিল, একবার ভাবো। মোস্ট সাউথ আফ্রিকানস আর প্রাউড ড্যাশ দেয়ার পোস্ট অ্যাপার্থিড মাল্টিরেশাল রেইনবো নেশন। প্রাউড অফ হচ্ছে এটা একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রাউডের পরে অফই বসে। প্রাউড অফ দেয়ার পোস্ট অ্যাপার্থিড মাল্টিরেশাল রেইনবো নেশন। এখন আফ্রিকাকে কেন রেইনবো নেশন বলা হয়? কারণ এখানে এখন বিভিন্ন জাতের মানুষ একই সাথে সব কিছু করতে পারে। রেইনবো নেশন কাদের বলা হয়? আফ্রিকানদের। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, রেইনবো নেশন কাদের বলা হয়? আফ্রিকানদের। দেখো এখন কথা হচ্ছে যে একটু তোমাদের কাছে শুরুতে এটা একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু যখন তোমরা ঠান্ডা মাথায় এটা সলভ করবে, তোমাদের বইয়েতে এটা দেওয়া আছে, তখন তোমরা আশা করি যে খুব সুন্দরভাবে এটা অ্যান্সার করতে পারবে, যদি তোমরা আজকের লেসনটা ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে ফলো করো। এখন আমরা আজকের লেকচার এখানে শেষ করছি, কিন্তু সবার আগে তোমাদের কাজ হচ্ছে আজকে নেলসন ম্যান্ডেলার ওয়ার্ড মিনিংগুলো নোট ডাউন করা, তারপর সেগুলোর সাথে মিলিয়ে বইটা পড়া, তারপরে তোমাদের কিছু কোশ্চেন সলভ করা। আমাদের তো লিমিটেড সময়, এই কারণে তো আমরা সব কিছু করতে পারি না। তোমরা তোমাদের টেস্ট পেপারটা বের করবে, তারপরে তোমরা সলভ করার চেষ্টা করবে। তারপরে যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও, আমরা তো আছি, তোমাদের যতটা পারবো আমরা সাহায্য করব। আজকের জন্য লেকচার এখানেই থাক। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।